কোনো রাগ ঢাক না রেখে এই প্রথমবারের মতো ইরান উপসাগরীয় দেশগুলোকে এই বলে সতর্ক করেছে যে পুনরায় যদি আর কোনো আক্রমণ তাদের ভূমি থেকে আমেরিকা ইরানের উপরে করে, তাহলে পুরা মধ্যপ্রাচ্যের যত এস্টাবলিশমেন্ট আছে ইরান অল্প সময়ের মধ্যে সব ধ্বংস করে দেবে। এই স্টেটমেন্ট দিয়ে বলেছে ইরান উপসাগরীয় দেশগুলোর প্রতি একটা আবেদন জানিয়েছে তারা যেন আমেরিকার সাথে তাদের বন্ধুত্ব কমায়, অন্যথায় তাদের পরিণতি খুব খারাপ হবে। এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে পুনরায় যদি আবার কোনো আক্রমণ আমেরিকা এই উপসাগরীয় দেশগুলোর মাটি ব্যবহার করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে, সবচেয়ে বড় কথা উপসাগরীয় দেশগুলোকে চরম মূল্য দিতে হবে। এই প্রথমবারের মতো এটা একটা সরাসরি হুমকি দিয়েছে ইরান, কোনো রাগ ঢাক না রেখে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তানে আমেরিকা নতুন একটি ঘাঁটি খুলতে চেয়েছিল ইরানে হামলা চালানোর জন্য, কিন্তু পাকিস্তান তাতে রাজি হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ ইরানের অভ্যন্তরীণ একটা খবর আছে, এমন কিছু বিলবোর্ড তেহরান শহরে স্থাপন করা হয়েছে যে বিলবোর্ডগুলো আমেরিকার জন্য মারাত্মক মারাত্মক সব মেসেজ দিচ্ছে। বিলবোর্ড বাট মেসেজগুলো খুব গুরুত্বপূর্ণ। এপাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান একসাথে সৌদি আরব সফরে গেছেন। তাদের এই সফরের উদ্দেশ্য কি, আসল কাজ কি? আজকের আলোচনার সবচেয়ে বড় অংশ যেটা থাকবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করতে আসলেন, এই যুদ্ধে তার প্রাপ্তিটা কি। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটি আলোচনা ভালো লাগবে। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলছিলাম কি, যে পাকিস্তানে সামরিক ঘাঁটি খুলতে চেয়েছিল আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য। এই প্রস্তাব কবে কখন এক্সাক্ট জানা যায়নি, বাট সূত্রের খবর হচ্ছে পাকিস্তানের কাছে এই প্রস্তাব দিয়েছিল আমেরিকা, বাট পাকিস্তান রাজি হয়নি। যদি যুদ্ধ শুরুর আগে হয়ে থাকে তাহলে একটা হিসাব, আর যদি যুদ্ধের পরে, অর্থাৎ এই যে 40 দিনের যুদ্ধ এর ভেতরে, বা এই যে নতুন করে 13-14 দিনের যে যুদ্ধটা গেল, যুদ্ধবিরতির পরে আবার যে যুদ্ধ শুরু হলো, সেই সময় কোন সময় আমি শিওর না, বাট খবরটা এরকম যে পাকিস্তান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সরি বলেছে। যখনই বলুক না কেন, যদিও আগে পরের সাথে একটা হিসাব আছে, যুদ্ধ শুরুর পরে যদি বলে থাকে তাহলে এক হিসাবে এই কারণে বলছি, যুদ্ধ শুরুর পরে ইরান যে পাল্টা আক্রমণ করেছে আমেরিকার বিরুদ্ধে, তাতে আশপাশের সমস্ত দেশ অবাক হয়েছে ইরানের সামরিক সক্ষমতা দেখে। এই জায়গা থেকে যদি বলে যে আমরা এই ঘাঁটি মাটি দিতে পারবো না, এটার সাথে আমরা নেই, তাহলে এক কথা, তার মানে ইরানের সামরিক সক্ষমতা দেখে বলেছে যে দরকার নেই সমস্ত ঝামেলা জড়ানোর, আমরাও ক্ষতিগ্রস্ত হব। আর যদি যুদ্ধ শুরুর আগের কথা হয়ে থাকে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে পাকিস্তান ইরানকে একেবারেই নিকটতম ভ্রাতৃপ্রতিম বন্ধুপ্রতিম দেশ হিসেবেই দেখেছে, প্রতিবেশী দেশ হিসেবেই দেখেছে, এবং প্রতিবেশীর ক্ষতি তারা করতে দিতে চায়নি। এমন হতে পারে। যেটাই হোক, আলটিমেটলি হিসাব এখানে এসে দাঁড়ায় যে পাকিস্তান এখন পর্যন্ত ইরানের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করে এসেছে, মনোভাব দেখিয়েছে, এবং ইরানের ক্ষতি হোক, পাকিস্তান এইরকম কোনো কাজ এখন পর্যন্ত করেনি বলেই আপাতত দেখতে পাচ্ছি। যেমন আমি বলি, এই যে 15 জাতির যে জোট গঠন করেছে, পাকিস্তান কিন্তু অনেক আগেই অ্যাক্টিভ হয়ে যেতে পারত, সেই দিকে যায়নি। সৌদি আরবের সাথে তার প্রতিরক্ষা চুক্তি আছে, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় ইরানের সাথে কনফ্রন্টেশনে যায়নি। কুয়েতের সাথে প্রতিরক্ষা চুক্তি আগেই ছিল, নতুন করে অ্যাকচুয়ালি সেটা সামনে আনা হলো, ইরানের সাথে কিন্তু কনফ্রন্টেশনে যায়নি। এছাড়া আঞ্চলিক রাজনীতির যে সমস্ত হিসাব নিকাশ, যেমন ইরানের চবাহার বন্দর ভারত
ব্যবহার করে এবং সেখানে ইনভেস্ট করেছে। চবাহার বন্দর এবং গোয়াদার বন্দর একদম পাশাপাশি, পাকিস্তানের সীমানায় গোয়াদার বন্দর আর ইরানের সীমানায় চবাহার বন্দর, একদম বেলুচিস্তান সীমান্তে। এই জায়গা থেকে সম্পর্ক কিন্তু অনেক বেশি খারাপ হতে পারতো ইরান এবং পাকিস্তানের, কিন্তু তা হয়নি। পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কটা মোটামুটি ভালোর ভেতর দিয়ে গেছে এবং ইদানিং সে সম্পর্ক অনেক বেশি উন্নত হয়েছে। এবং এই উন্নত হওয়ার ফলে ইরান যেমন সুবিধা পাচ্ছে, পাকিস্তানের সুবিধা পাচ্ছে এবং অনেক সুবিধা পাবে। ইরানকে কেন্দ্র করে পাকিস্তানের যে ডিপ্লোমেসি এবং যে সমস্ত কর্মকাণ্ড, তার একটা বিরাট ইতিবাচক প্রভাব পড়েছে মুসলিম বিশ্বে, সারা বিশ্বে তো বটেই, মুসলিম বিশ্বে। এবং পাকিস্তানকে এখন আসলে সবাই অনেকটা মাথায় রাখার মতো করে রাখছে। কুয়েত তার সাথে চুক্তি করছে, কাতার, সৌদি আরব, জর্ডান তাকে বিশেষ মর্যাদা দিচ্ছে, তারপরে সোমালিয়ার সাথে তার চুক্তি হচ্ছে, তুরস্কের সাথে তো আছেই, ইরানের সাথে সম্পর্ক আছে প্রতিবেশী দেশ হিসেবে, চীনের সাথে সম্পর্ক আছে। এই জায়গায় মানে একটা মধ্যমণি হয়ে গেছে ইদানিংকার দিনগুলোতে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে পাকিস্তান যেহেতু রাজি হয়নি ইরানকে হামলা চালানোর জন্য আমেরিকাকে ঘাঁটি দিতে, এটা অত্যন্ত বড় একটা বিষয় এবং এটা আসলে একটা অনুকরণীয় বিষয় যে প্রতিবেশীর সাথে কিভাবে এরকম বিপদের দিনে পাশে দাঁড়াতে হয়। সীমান্তবর্তী যে দুই প্রতিবেশী দেশ, তাদের ভেতরে এরকম সম্পর্কই থাকতে হয়। দর্শক, আমরা এবার সৌদি জোটের বিষয় নিয়ে একটু কথা বলি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গেছেন, তার সাথে সেনা প্রধান রয়েছেন। সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার সাথে কেন সেনা প্রধান, এটা একটা ব্যাপার। আর সৌদি আরব আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে একটা জোট গঠন করেছে, 15 জাতির জোট, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেটারও একটা ব্যাপার আছে। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তারা দুইজন সৌদি আরব সফরে গেছেন। এই সফরে দুইজনের সাথেই সৌদি রাজা সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তাদের বৈঠক হবে। তারা উমরা পালন করবেন যথারীতি এবং মদিনা শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। এর ভিতরে সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে, আমার ধারণা এই যে ইয়েমেনের সাথে সৌদি আরব লড়াই করার জন্য যে 15 জাতির জোট করলো, এখানে কিন্তু হুতিরা পাকিস্তানকে বিশেষ সুবিধা দিয়েছে, তাদের জাহাজ আটকাচ্ছে না। তাইলে পাকিস্তান এখানে কিন্তু নৈতিকভাবে একটা দায়বদ্ধতার ভিতরে পড়েছে। পাশাপাশি ইরানের সাথে তার যে সম্পর্ক এবং হুতিদের সাথে যদি এখন পাকিস্তান সৌদি আরবের হয়ে লড়াই করে, তাহলে মধ্যপ্রাচ্যের অনেক হিসাব বিকাশ কিন্তু পাল্টে যাবে। এই জায়গা থেকে পাকিস্তানকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হচ্ছে। সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক আছে, এটা আমরা জানি, এটা বহু আগে থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতে আরো কতদিন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং ইয়েমেনের সাথে সৌদি আরব এর আগে জোটবদ্ধভাবে লড়াই করেছে, কিন্তু সেই জোটে সরাসরি পাকিস্তান যুক্ত হয়নি। শেহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী 2015 সালে, তখন কিন্তু সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করে। তখনও কিন্তু নওয়াজ শরীফ সরাসরি সৌদি আরবের পক্ষে দাঁড়িয়ে ইয়েমেনের সাথে যুদ্ধ করেনি, কারণ ভ্রাতৃঘাতী, মুসলিম ভ্রাতৃঘাতী যুদ্ধ হবে, এই কাজটা পাকিস্তান করেনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেহেতু এখানে সৌদি আরব এবং ইরানের একটা ক্যালকুলেশন, ইকুয়েশন, অনেক কিছু ছিল, এই জায়গা থেকে পাকিস্তান সৌদি আরবের পক্ষে যাবে নাকি ইরানের পক্ষে যাবে, এটা একটা বিরাট ঝামেলার কারণ ছিল। কারণ পাকিস্তান হচ্ছে ইরানের একেবারে প্রতিবেশী দেশ, তার সাথে 900 কিলোমিটার সীমান্ত, আর ওপাশে সৌদি আরবের নিরাপত্তার অনেক কিছু দেখভাল করে পাকিস্তান। তো অথচ দুটোই মুসলিম কান্ট্রি, দুটোই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি। তাহলে কার পক্ষে যাবে এবং কার শত্রু হবে আর কার মিত্র হবে, এটা বিরাট একটা ঝামেলা ছিল। এই ঝামেলায় পাকিস্তান কিন্তু তখন সৌদি আরবের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করেনি। আজকে কি সেই পাকিস্তান সেই নীতি থেকে সরে আসবে হুট করে? এবং এখন তো পরিস্থিতি আরো ক্রিটিক্যাল, কারণ মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকার অবস্থান থাকবে কিনা, ইরানের
ভবিষ্যৎটা কি হবে এবং মধ্যপ্রাচ্যে যে বিরাট একটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটার শেপটা কি হবে, অনেক কিছু নির্ভর করছে পাকিস্তানের সাথে, অনেক কিছুর সাথে পাকিস্তান জড়িত। আবার হরমুজ প্রণালী যে ইরান আটকে দিয়েছে, এবং ইরান বলছে কি যে এই হরমুজ প্রণালী মালিকানা আমাদের এবং ওমানের, এই যে মালিকানা অর্থাৎ সার্বভৌমত্ব দাবি করা, এই সার্বভৌমত্ব দাবি করার পক্ষে সমর্থন দিয়েছে কিন্তু চীন। ইরানের এই দাবির প্রতি চীনের এই সমর্থন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমেরিকা যে অবস্থান নিয়েছে তার জাস্ট বিপরীত। এবং মধ্যপ্রাচ্যে চীনের যে বিরাট স্বার্থ, সেটা ইরানের মধ্য দিয়েই আদায় হবে। তাহলে চীনের বিরুদ্ধে কি পাকিস্তান চলে যাবে? এটা এক বিরাট প্রশ্ন। এই জায়গায় আমার কাছে মনে হয় সৌদি আরব জোট করেছে, ঠিক আছে, জোটের কার্যকারিতা কি হবে না হবে সেটা একটা প্রশ্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান সম্ভবত সৌদি রাজা সালমান এবং তার ছেলে মোহাম্মদ বিন সালমান, আমার মনে হয় যে তাদেরকে তিনি, এই দুইজন ব্যক্তি বোঝাতে গেছেন বা তাদের সাথে একটা আলাপ আলোচনা দিন দরবার করতে গেছেন যে এই ধরনের জোট করে যদি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয় তাহলে তার নেতিবাচক প্রভাবটা কি পড়বে এবং মধ্যপ্রাচ্যে কার কি সমস্যা, কার কি ক্ষয়ক্ষতি হবে, এইগুলো তারা হয়তো তুলে ধরবেন। এবং ফাইনালি নিশ্চয়ই তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করবে, আমার ধারণা যে এই ধরনের যুদ্ধ পাকিস্তানের জন্য ক্ষতিকর, সৌদি আরবের জন্য ক্ষতিকর, ইরানের জন্য, টোটাল মুসলিম উম্মার জন্য এবং মধ্যপ্রাচ্যের জন্য, সবার জন্যই ক্ষতিকর। এবং এতে আলটিমেটলি লাভবান হবে ইসরায়েল এবং তার সহযোগী শক্তিগুলো। হয়তো পাকিস্তান এই মেসেজ দেওয়ার চেষ্টা করবে। আফটার অল হয়তো চীনের পক্ষ থেকেও কিছু মেসেজ থাকবে। আমার ধারণা যে চীনের কিছু মেসেজ নিয়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী